হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হাসানুর রহমান খান বলতেছিলাম। যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে গাউট। ইদানিংকালে যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক ফর এমবিবিএস এবং পেশেন্ট রিলেটেডও। পেশেন্ট যে একদম পাওয়া যায় না তা কিন্তু না, গাউটের এখন পর্যাপ্ত পেশেন্ট পাওয়া যায়। দ্যাটস ওয়াই গাউট মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক। গাউট জিনিসটা কি আগে বলে রাখি, এটা হচ্ছে আমাদের ডেভিডসনের রিউমাটোলজি চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। সো রিউমাটোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তো অবশ্যই রিউমাটিক, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমাদের ওই রিলেটেড যে টপিকগুলো আছে। গাউট সিঙ্গেল ছোট টপিক কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কেস পাবা তোমরা চেম্বারে, এটার কেস পাবা, কিন্তু প্রবলেম পাবা। একটা প্রবলেমটা হচ্ছে এই যে রুগীগুলা আগের থেকে ফার্মেসি ট্রিটমেন্ট নিয়ে আসবে, অর্থাৎ হচ্ছে তারা বাঙালির যে একটা অভ্যাস আছে। বাঙালির কি অভ্যাস আছে? খুব সুন্দর একটা অভ্যাস আছে বাঙালির অভ্যাসটা হচ্ছে বাঙালি তোমার ভিজিট দিতে যাবে না, বা সরকারি হসপিটালে যায় যে তুমি 10 টাকা খরচ করে একটা টিকিট কাটবা, ওই 10 টাকা সে খরচ করতে যাবে না। সে তার নিকটস্থ ফার্মেসিতে যাবে এবং সেখানে সে একটা পরামর্শ করবে, আমার এরকম 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 লাগতেছে, আমি এখন কি করব। তো সেই পরামর্শের ফলশ্রুতিতে কি হবে, উক্ত ব্যক্তিটি একটু সুন্দর হাসিয়া কথা বলিবে এবং বলিয়া কতগুলো ওষুধ ধরাইয়া দিবে। কিছু ক্ষেত্রে কাজ হয়, কিছু ক্ষেত্রে কাজ হয় না। কিভাবে কাজ হয়? কারণ অনেক সময় সে প্রেসক্রিপশন দেখে, প্রেসক্রিপশন ইউজ টু হয়ে যায় ব্যবহার করতে করতে, ওই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কাজ হয়, কিন্তু কোন রোগীর জন্য কি লাগবে এটা সে জানে না। দ্যাটস ওয়াই কাজের চেয়ে অকাজই বেশি হয়। তো এই জন্যই এই টপিকটা একটু ডিটেলস আলোচনা করা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি 5টা পয়েন্ট লিখে রাখছি খাতায়, যে এই 5টা পয়েন্ট যদি আমি প্রত্যেকটাই টাচ করে যাই। গাউট জিনিসটা কি? এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ। গাউটটা আসলে হচ্ছে কিসের জন্য ইনফ্লামেশন হয় মনে রাখবা, যখন হাইপার ইউরেসেমিয়া হয়। হাইপার মানে বেশি, ইউরেসেমিয়া মানে হচ্ছে ব্লাডে ইউরিক অ্যাসিডের লেভেল বেশি হয়ে যায়। যখন রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বেশি হয় তখন এই গাউটটা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়? রক্তে যখন ইউরিক অ্যাসিডের লেভেল বেশি হয়ে যায়, সেই রক্তের ইউরিক অ্যাসিডের লেভেলের ইউরিক অ্যাসিডটা একটা ক্রিস্টাল তৈরি করে, মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টাল। মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টালটা সে তৈরি করে। এই যে মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টালটা সে তৈরি করলো, এইটা ডিপোজিট হয় জয়েন্টে। জয়েন্টে যায় ডিপোজিট হয়, কিডনিতেও ডিপোজিট হয়। যখন জয়েন্টে ডিপোজিট হয় তখন এটা গাউট ফর্মেশন করে। তখন কি ফর্মেশন করে? গাউট ফর্মেশন করে। প্রথমত চলে আসে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি আসে। ক্লিনিক্যাল ফিচার বলতে যে কি রোগের লক্ষণটা কি, সোজা বাংলায় বলতেছি। সোজা বাংলা হচ্ছে, যেহেতু এটা ইনফ্লামেটরি ডিজিজ, তাহলে ইনফ্লামেশনের যে লক্ষণগুলো আছে, অ্যাকিউট ইনফ্লামেশনের সবগুলোর লক্ষণই সে পাবে। কি কি লক্ষণ থাকবে? জায়গাটা লাল হয়ে যাবে, জায়গাটা ব্যথা থাকবে, জায়গাটা ফুলে যাবে, এবং জায়গাটা আমাদের গরম থাকবে তুলনামূলক, মানে ধরবো যখন তখন জায়গাটা গরম থাকবে। এই হচ্ছে একদম টিপিক্যাল ফিচার। পেশেন্ট কিরকম ভাবে আসে সচরাচর? ধরেন সকালে ঘুম থেকে উঠে পেশেন্ট বলতেছে আমার এমন মনে হইতেছে যে আমার পায়ের বুড়ো আঙ্গুলে আগুন লাগছে। সোজা বাংলায় যে আমার এমন মনে হইতেছে যেন আমার পায়ের বুড়ো আঙ্গুলে আগুন লেগে গেছে। এই ফিচারটাই সে প্রেজেন্ট করে। কারণ গাউট ইউজুয়ালি আমাদের গ্রেড টোতেই হয়, পায়ের বুড়ো আঙ্গুলেই সবচেয়ে বেশি হয়। তো এই জন্যই এই ফিচারটা নিয়ে সে আসে। শুধু কি এই জায়গায় হয় না, আরো অনেক জায়গায় হতে পারে। মাল্টিপল জয়েন্টে হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে, নি জয়েন্টে হতে পারে, শোল্ডার জয়েন্টে হতে পারে, রিস্ট জয়েন্টে হতে পারে, আদার্স জয়েন্টেও হতে পারে, জয়েন্ট স্পেসে হতে পারে, কিন্তু ইউজুয়ালি গ্রেড টোতেই এটা হয়। গ্রেড টোতে যখন হয় তখন এর একটা নাম আছে, পোডাগ্রা। এই নামটা আমরা একটু মনে রাখবো, এটা কিন্তু পরীক্ষা ধরতে পারে, এই জন্য বলা। তাহলে আমরা মোটামুটি একটু ধারণা পাইলাম কি? ধারণা পাইলাম যে যখন ব্লাডে ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায়, বেড়ে গেলে এটা একটা ক্রিস্টাল তৈরি করে, ওই ইউরিক অ্যাসিডটা মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টাল, এবং মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টাল তৈরি করে। এই ক্রিস্টালটা খুব শার্প, আমি যে ছবি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, শার্প। এই যে শার্প ক্রিস্টালটা আছে, এই শার্প ক্রিস্টালটা যখন জয়েন্ট স্পেসে ডিপোজিট হয়, তার জন্যই মেনলি গাউটটা হয়। তো এটা গেল আমাদের একটা টপিক আলোচনা। প্রশ্ন হচ্ছে, গাউটে কি সবসময় সিঙ্গেল অ্যাটাক হয় বা একবারই হয় জীবনে? না, একবার হয়, কারো কারো একবারই হয়, কারো কারো মাল্টিপল টাইম হয়। যাদের আপনার একবার হয় তখন তো এটা গাউট হয়ে গেল, শেষ। আর যদি মাল্টিপল টাইম হইতেই থাকে তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেই জিনিসটা হচ্ছে যে তখন আমরা এটাকে গাউটি আর্থ্রাইটিসের দিকে চলে যাই, অর্থাৎ হচ্ছে কিছু পার্মানেন্ট ড্যামেজ অফ দ্য জয়েন্ট চলে আসে, গাউটি আর্থ্রাইটিস বলি ওটাকে। তখন যে ফিচারগুলো ডেভেলপ করে তাকে বলা হয় টোফাই। আমি যে ছবি আবার দিয়েছি স্ক্রিনে, টোফাই। টোফাই গুলো হচ্ছে জয়েন্ট গুলো একদম পার্মানেন্ট, দেখা যায় যে শেপটা ঠিক থাকে না। ধরেন আমি এই আঙুলটাই দিয়ে চিন্তা করি, এই জয়েন্টটা দেখা গেল এই দুইটা জয়েন্ট ডিফিউজের মতো হয়ে গেছে, অথবা জায়গায় এমন হয়ে গেছে ফুল্লা আছে, দেখতে ভালো লাগবে না এবং হাতের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো এরকম জিনিসগুলো হয় যখন মাল্টিপল টাইম হয়। প্রশ্ন হচ্ছে এই ইউরিক অ্যাসিডটা, যে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ে কেন?
এইটা একটা দামি প্রশ্ন। বা নর্মাল লেভেল কত? নর্মাল লেভেল ইউরিক অ্যাসিডের খুব বেশি না, সেটা আগে বলে দিই। ব্লাডে নর্মাল লেভেল হচ্ছে 6.8 মিলিগ্রাম পার ডেসিলিটার হচ্ছে ব্লাডে ইউরিক অ্যাসিডের নর্মাল লেভেল। প্রশ্ন হচ্ছে ইউরিক অ্যাসিড আসে কোন জায়গা থেকে? গুড। ইউরিক অ্যাসিড আসে হচ্ছে আমাদের মেনলি ডিএনএ থেকেই চলে আসে। হ্যাঁ, আমাদের ডিএনএ তে একটা পিউরিন রিংস থাকে, আমরা জানি পিউরিন রিং থাকে, পিউরিন এবং পাইরিমিডিন রিং থাকে। এই পিউরিন যে রিং থাকে, এই ডিএনএ এর পিউরিন রিংটা থেকে তৈরি হয় হচ্ছে মেনলি ইউরিক অ্যাসিড। যখন পিউরিন রিং ভাঙে এই জায়গা থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এটা ব্লাডে সার্কুলেট করে এবং দেন ইউরিক অ্যাসিড আমাদের কিডনি দিয়ে এক্সক্রিশন হয়ে বের হয়ে যায়। কিন্তু যে বললাম নর্মাল একটা লেভেল আছে, ওর চেয়ে বেশি যখন হয় তখন পুরোটা বের হতে পারে না। তখন কি হয়? তখনই মজাটা হয়। মজাটা হচ্ছে এই, তখন ওই যে বললাম যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, এইবার ইউরিক অ্যাসিডের ওই পিউরিন রিং এর থেকে একটা হাইড্রোজেন আয়ন, ওই ইউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন আয়ন বের হয়ে যায়। হাইড্রোজেন আয়ন বের হয়ে যায়, আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু সোডিয়াম আয়ন বেশি থাকে। একটা সোডিয়াম আয়ন আসা ওই হাইড্রোজেন আয়নকে রিপ্লেস করে। যেই সোডিয়াম আয়নটা এসে হাইড্রোজেন আয়নকে রিপ্লেস করলো, তার ফলে ওই যে মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টালটা তৈরি হয়ে গেল। তাহলে এই মনোসোডিয়াম ইউরেটের যে ক্রিস্টালটা হলো, এই ক্রিস্টালটাই কিন্তু আমাদের জয়েন্ট স্পেসে যায় জমা হচ্ছে, এবং জমা হওয়ার জন্য আমাদের এই ওই রেডনেস বা অন্যান্য যে ফিচারগুলো বললাম, এই ফিচারগুলো আস্তে আস্তে ডেভেলপ করতেছে। তো আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? তাহলে কি দাঁড়াইলো, যে আমাদের ডিএনএ তে থাকে ইউরিক অ্যাসিড, এই পিউরিন রিং, এই পিউরিন রিং থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। ইউরিক অ্যাসিড একটা নর্মাল লেভেল আছে, তার চেয়ে যদি বেশি হয় তখনই যায় সমস্যাটা সৃষ্টি হয়, তখন মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টালটা তৈরি করে এবং তৈরি করার পরে এটা জয়েন্ট স্পেসে জমা হয়। প্রশ্ন হচ্ছে এটা কি শুধু ডিএনএ থেকে আসে? তাহলে তো এটা আমাদের যাদের ডিএনএ বেশি ভাঙতেছে তারাই রোগী হবে, আর কেউ রোগী হবে না। উত্তর হচ্ছে না, এটার কয়েকটা সোর্স আছে, এটা এক্সটার্নাল সোর্স থেকে আমাদের বডিতে আসতে পারে। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, এটা তো বললাম যে নর্মাল একটা লেভেল আছে, যে 6.8 মিলিগ্রাম পার ডেসিলিটার এই পর্যন্ত বডিতে নর্মালি থাকে। এইটুকু কিডনি যখন এক্সক্রিট করে দেয় খুব একটা সমস্যা হয় না। কিন্তু কোনো কারণে হতে পারে কিডনি যদি দুর্বল হয় তাহলে এক্সক্রিশন কিন্তু কম হবে। এক্সক্রিশন যদি কম হয় তখন দেখা যেতে পারে তোমার আসলে প্রবলেম কিডনির, কিন্তু তার জন্য তুমি ফিচারটা ডেভেলপ করতেছো। তাহলে এখন আমরা জানি না যে কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে আমাদের এই বডিতে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ে। কিছু ফুড যার জন্য বাড়ে, মেইনলি রেড মিট, আমরা যে কলিজা, মাংস, এই সমস্ত জিনিস যে খাই এগুলাতে বাড়ে। সি ফুড খাইলে বাড়ে। বেভারেজ, যে কোনো সফট ড্রিঙ্কস যদি আমরা খাই, সফট ড্রিঙ্কস আমাদের এই ইউরিক অ্যাসিডের লেভেলটা বাড়ায় বডিতে। আর কি? আর হচ্ছে যদি পেশেন্ট ডিহাইড্রেটেড থাকলে এটা কম এক্সক্রিশন হয়। যদি অ্যালকোহল খায় কেউ, অ্যালকোহলে আসক্ত থাকে, অ্যালকোহলের সাথে ইউরিক অ্যাসিডটা মিমিক করে, অর্থাৎ ইউরিক অ্যাসিডের যে এক্সক্রিশনের মেকানিজম, সেম মেকানিজম অ্যালকোহলেরও থাকে। এবং ওই ক্ষেত্রে কিডনি করে কি, ইউরিক অ্যাসিডটাকে রাখা অ্যালকোহলটাকে ক্যাচ করে রিসিপ্টরের মাধ্যমে বের করে দেয়। তাহলে এই যে অ্যালকোহলটা বেশি বের হয়ে যাচ্ছে বডি থেকে, অ্যালকোহলটা রিলিজ হচ্ছে কিন্তু ইউরিক অ্যাসিডটা তার বদল রিলিজ হচ্ছে না, তার জন্য ইউরিক অ্যাসিডটা জমা হয়ে যাচ্ছে। তাইলে যে অ্যালকোহল অ্যাবিউজের পেশেন্ট তার কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সফট ড্রিঙ্কসে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে কর্ন সিরাপ যেগুলোকে বলি আমরা, এই ক্ষেত্রে বেশি থাকে। আর কি? ওবিসিটির যদি হিস্ট্রি থাকে, যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়, যদি সিকেডির পেশেন্ট হয়, যদি জেনেটিক প্রিডিসপোজার থাকে, মানে বাপ মা 14 গোষ্ঠীর মধ্যে কারো না কারো ছিল, সেক্ষেত্রে এটা হইতে পারে। আর কি? আর হচ্ছে কারো কোনো না কোনো কারণে ডিএনএ ব্রেকডাউন বেশি হচ্ছে। কি কারণে হতে পারে? কেমোথেরাপির পেশেন্টের জন্য হতে পারে হচ্ছে ক্যান্সার পেশেন্ট, রেডিওথেরাপি নিচ্ছে, এই ধরনের পেশেন্ট, তাদের ডিএনএ ব্রেকডাউন বেশি হচ্ছে। এই সমস্ত কারণে মূলত দেখা যায় যে বডিতে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ে। ইউরিক অ্যাসিডের লেভেল বাড়লে ওই সেম মেকানিজমে যায়, ইউরিক অ্যাসিড থেকে আলটিমেটলি ইউরেট ক্রিস্টাল তৈরি করে জয়েন্টে জমা হবে। তাহলে এইটা গেল আরেকটা জিনিস, যে আমরা কেন এটা বডিতে বেশি হয়। একটা হচ্ছে বেশি হলো দেখলাম, আর একটা হচ্ছে অ্যালকোহলিজমের জন্য, এবং হচ্ছে ডিহাইড্রেশনের পেশেন্টের জন্য, আর সিকেডির পেশেন্টের জন্য দেখা যাবে এক্সক্রিশন কম হচ্ছে। এই দুটা আমাদের দুইটা সাইড মনে রাখতে হবে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে কম এক্সক্রিশন, দুইটাই কিন্তু কারণ। ঠিক আছে, এখন থার্ড টপিক নিয়ে আলোচনা করব। থার্ড টপিক হচ্ছে এইটার সাথে কোনো মেডিসিন রিলেটেড আছে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, এইটার সাথে মেডিসিন রিলেটেড আছে। খুবই পরিচিত ড্রাগ অ্যাসপিরিন, অ্যাসপিরিন খেলে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়তে পারে। আর দুইটা ডায়োরিটিক্স এর নাম বলতেছি, একটা হচ্ছে লুপ ডায়োরিটিক্স আর একটা হচ্ছে আমাদের থায়াজাইড ডায়োরিটিক্স। এই গ্রুপের ড্রাগগুলো আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের লেভেলটা বাড়ায়। তো এই ড্রাগগুলোও যারা নেয়, ক্রনিক্যালি নেয়, তাদের কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেল বাড়তে পারে। তাইলে আমরা এইটুকু একটা ধারণা পাইলাম। দেন কি? দেন হচ্ছে আমাদের ফোর্থ টপিক, আমরা কয়েকটা টার্ম বলছিলাম। হ্যাঁ, কয়েকটা টার্ম কিন্তু আমরা একটু বলছিলাম। সেই টার্মগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য টার্ম ছিল যে পোডাগ্রা। পোডাগ্রা হচ্ছে যখন আমাদের জয়েন্টে, সিঙ্গেল জয়েন্ট, এবং কোন জয়েন্টটা গ্রেট টোতে হয় তখন তাকে বলি আমরা পোডাগ্রা।
তো এটা আমাদের মনে রাখতে হবে যে সিঙ্গেল জয়েন্টে যখন হচ্ছে তখন এটা হচ্ছে বলা হচ্ছে পোডাগ্রা, এবং এইটা ক্ষেত্রে পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসে যে আমার বুড়ো আঙ্গুল মনে হয় সকালে ঘুম থেকে উঠছি স্যার, মনে হচ্ছে বুড়ো আঙ্গুলটা পুড়ে যাচ্ছে, মনে হয় আগুন ধরে রাখছে, এরকম একটা পেইন হচ্ছে। তো এই পেইনটা সাবসাইড হয়ে যায়, কারো কয়েক ঘন্টার মধ্যে সাবসাইড হয়, কারো কয়েকদিন কয়েক সপ্তাহ এই পর্যন্ত টাইম থাকতে পারে, কিন্তু এই ইনিশিয়াল ফিচারটা এরকমই থাকে। তো এই আসলে কি হয়, ঘটনাটা হচ্ছে এই যে ওই জায়গায় যখন মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টালটা যায় জমা হয় বডিতে, মনোসোডিয়াম ইউরেটের ক্রিস্টালটা জমা হওয়ার পরেই ঝামেলাটা সৃষ্টি হয়। কি ঝামেলা সৃষ্টি হয়? ঝামেলাটা সৃষ্টি হয় হচ্ছে এই যে তখন ডব্লিউবিসি আসা শুরু করে, এবং যখন ডব্লিউবিসি আসে, ডব্লিউবিসি মনে করে যে এর তো সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? এর তো আসলে কোনো না কোনো ভাবে বডির বাইরের কোনো একটা কিছু বা এমন কিছু জমা হয়েছে যেটা আমাদের বডি থেকে রিমুভ করতে হবে। ইমিউন সিস্টেম রেসপন্স করা কিন্তু ভালো, এটা কিন্তু খারাপ না। তো তখন বডির ইমিউন সিস্টেমের ওই ডব্লিউবিসির সেলগুলো আসে সেটা তারা এটাকে ঘিরে ধরে তারা এটার এগেনস্টে একটা অ্যাটাক দিতে চায় এবং দেয়, তার ফলেই মূলত ওই আপনার যে ইনফ্লামেটরি রিয়াকশনটা হয় এবং ইনফ্লামেটরি রিয়াকশনের ফলটাই আমরা ভোগ করি। এটা একটা ছিল পোডাগ্রা। আর একটা বলছিলাম যখন মাল্টিপল টাইম হয় তখন ইউজুয়ালি টফাই ফর্মেশন করে। কি ফর্মেশন করে? টফাই। এটাও আমাদের একটু মনে রাখতে হবে, টফাই ফর্মেশন করে যখন আমাদের মাল্টিপল এক্সপোজার হয় তখন। তাহলে আমাদের 4টা টপিক আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে যদি এই জিনিসগুলা ডেভেলপ করে আমরা কি ট্রিটমেন্ট দিব? আমরা ট্রিটমেন্ট নিয়ে মূলত এখন আলোচনা করব। দেখেন, ট্রিটমেন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, ট্রিটমেন্টের প্রথমত দুইটা জিনিস চিন্তা করতে হবে। এক নম্বর হচ্ছে পেইন নিয়ে আসছে, তাহলে পেইনটা আমার প্রথমে রিলিফ করতে হবে। কিন্তু এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট? আমি পেইন এবং যে সোয়েলিংটা আছে এটা কমাবো। এর জন্য আমরা কি দিতে পারি? নন স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ দিতে পারি, হতে পারে সেটা আমাদের ন্যাপ্রোসিন দিতে পারি, আইবোপ্রোফেন দিতে পারি, অ্যাসিক্লোফেনাক দিতে পারি, হোয়াট এভার যেটা আমার ভালো লাগে বা যেটা পেশেন্টের জন্য আমি সুইটেবল মনে করি আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এটা গেলো ইনিশিয়াল। এবং সাথে আমরা যেহেতু এটা আমরা একটা হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনের মতো একটা রিঅ্যাকশন হচ্ছে, আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? একটা কর্টিকোস্টেরয়েডের সাথে অ্যাড করতে পারি। কর্টিকোস্টেরয়েড অ্যাড করলে কি রেজাল্ট খারাপ হবে? না, রেজাল্ট যথেষ্ট ভালো হবে। কর্টিকোস্টেরয়েড অ্যাড করা কোনো দোষের কিছু না, বরঞ্চ এখানে অ্যাড করা উচিত। তাহলে এইগুলো আমাদের একটা কাজ। এটা হচ্ছে আর্লি স্টেজে। কিন্তু আরো কি কোনো কাজ আছে করতে পারি? সেটা হচ্ছে যেমন ধরেন ডব্লিউবিসি তো আসছে, তাই না? ডব্লিউবিসির আশা যদি আমি কমাই দিতে পারি তাহলে তো এই প্রবলেমটা হবে না। কোলসিসিন নামে একটা ড্রাগ আছে, এই ড্রাগ ইউজ করে আমরা এই ডব্লিউবিসির যে আগমনটা এটারই কমাই দিতে পারি, অর্থাৎ এতটা রিয়াকশন সেই জায়গায় করবেন না। এবং আমাদের কিন্তু কস্টটা ট্রিট করতে হবে। যেমন ওই যে বলছিলাম ডিহাইড্রেশন, তাহলে পেশেন্টকে রিহাইড্রেট করতে হবে। সফট ড্রিঙ্ক যে খায় তাকে সফট ড্রিঙ্ক থেকে সরাই দিতে হবে। যদি অ্যালকোহল অ্যাবিউজার হয় তাহলে অ্যালকোহল অ্যাবিউজিং অফ করতে হবে। এই জিনিসগুলো করতেই হবে। যদি না করতে তাহলে সমস্যা। ওবিসিটি পেশেন্ট হলে তার এক্সারসাইজ করতে বলতে হবে। এই জিনিসগুলো করতে 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 হবে। সিকেডি পেশেন্ট হলে সিকেডির ট্রিটমেন্ট করতে হবে। যদি সিকেডির ট্রিটমেন্ট আমি না করি তাহলে তো তার কিডনি ওইভাবে নন ফাংশনিং থাকলে তো প্রবলেম থেকেই যাবে। এখন দেখেন আসলে জিনিসটা কিসের জন্য হচ্ছে? ট্রিটমেন্ট অফ কজ তো করতে হবে। জিনিসটা হচ্ছে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ার জন্য। তাহলে আইদার আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের লেভেল কমাইতে হবে অথবা এক্সক্রিশন বাড়াইতে হবে। অর্থাৎ আমি ইউরিক অ্যাসিড তৈরি করব কম অথবা আমি এক্সক্রিশন বাড়াই দিব। তৈরি করব কমের জন্য কিছু ড্রাগ আছে, আমি দুইটা ড্রাগের নাম বললাম। একটা হচ্ছে অ্যালোপিউরিনল আর একটা হচ্ছে ফ্যাবুস্টেট। এই দুইটা ড্রাগ খুবই পপুলার। এটা মূলত যেটা হচ্ছে জেনথিন অক্সিডেস ইনহিবিটর। জেনথিন অক্সিডেস কি? জেনথিন অক্সিডেস হচ্ছে সেই জিনিস যেটা পিউরিনের ব্রেকডাউনটা কমায়। পিউরিনে যদি কম ব্রেকডাউন হয় তাহলে তো আলটিমেটলি আমার ইউরিক অ্যাসিড কম তৈরি হবে। এটা হচ্ছে একটা ওয়ে। তাহলে জেনথিন অক্সিডেস ইনহিবিটর, অ্যালোপিউরিনল অথবা ফ্যাবুস্টেট ইউজ করতে হবে। আরো ড্রাগ আছে, আরো অনেকগুলো ড্রাগ আছে, আমি দুইটা ড্রাগই জাস্ট বললাম, পরীক্ষার জন্য মেনলি বলতেছি, এটুকু বললে হবে। আর কোনো কারণে যদি ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয় তাহলে কিডনি দিয়ে বেশি এক্সক্রিশন আমরা করাইতে পারি। তো বেশি এক্সক্রিশনের জন্য কি ড্রাগ আছে? বেশি এক্সক্রিশনের জন্য ড্রাগ হচ্ছে আমাদের প্রোবেনিসিড নামে একটা ড্রাগ পাওয়া যায়। প্রোবেনিসিড খুব ভালো কাজ করে। এই প্রোবেনিসিড আমরা ইউজ করতে পারি। এটা কিডনি দিয়ে এক্সক্রিশনটা বাড়ায় দিবে ইউরিক অ্যাসিডের। তো মোটামুটি কিন্তু এই কয়েকটা কথা যদি জানো তাহলে এইটা রিলেটেড প্রফের কোশ্চেন সলভ করা সম্ভব, এটা রিলেটেড পেশেন্ট ট্রিটমেন্ট করা সম্ভব। এখন চলে আসি হচ্ছে যারা এই ভিডিওটা দেখবা এবং যারা ডাক্তার না তারা কাম একটা হয়েছে, আমরা গাউটের ট্রিটমেন্ট শিখে ফেলছি। গাউটের ডাক্তার সাহেব বলছে এইডি এই হাত দিয়ে এই ঘোড়া খাইলেই হবে, আমরা তাহলে ধুমাধুম দিয়ে দিই। ভাই, কারে প্রোবেনিসিড দিতে হবে, কারে অ্যালোপিউরিনল দিতে হবে, কারে ফ্যাবুস্টেট দিতে হবে, আরো অনেক ড্রাগ আছে যেগুলোর নাম আমি বলি নাই, কারে ন্যাপ্রোসিন দেওয়া সেফ, কারে হয়তোবা আমি ন্যাপ্রোসিনও দিব না, দিব হচ্ছে অ্যাসিক্লোফেনাক, কারে আমি আবার কিটোরলাক পর্যন্ত দেওয়া লাগতে পারে দিব, কারে কোন স্টেরয়েডটা দিব,
কারে আমি একদম ওই সোজা বাংলায় আপনারা যেটা সবচেয়ে বেশি খান কটন বা প্রিকোডিল সিরাপ খান, এই প্রিকোডিল গ্রুপের ড্রাগ দিব, অথবা কারে আমি আরো একটু ভালো স্টেরয়েড দিব, কার জন্য আমি কোলসিসিন অ্যাড করব, কার জন্য আমি কোলসিসিন অ্যাড করব না, এই ডিসিশনগুলা এবং এইটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। দ্যাটস ওয়াই গাউট যদি টের পান, এইটুকু মনে রাখবেন যে আপনার বুড়া আঙ্গুলে যদি হঠাৎ করে জ্বলুনি শুরু হয়ে যায়, অথবা যে কোনো ছোট জয়েন্টে যদি জ্বলুনি শুরু হয়ে যায়, যে কোনো বড় জয়েন্টেও যদি জ্বলুনি শুরু হয়ে যায়, তাহলে এটা যদি আইদার গাউট নাও হয়, এটা কিন্তু হইতে পারে যে কোনো রিউমাটিক ডিজিজ। তো রিউমাটিক ডিজিজ যদি হয়, তাহলে রিউমাটোলজির একজন ডক্টর দেখানো উচিত, যেটা সব জায়গায় অ্যাভেলেবল না, অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডক্টর দেখানো উচিত, কেননা সে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে এক্সক্লুড করবে যে আসলে ভাইয়ের হয়েছেটা কি। তাহা না করিয়াই যদি আমরা কেরামতি করি, ফলাফল কিন্তু খারাপ হয়। কিভাবে ফলাফল খারাপ হয় বলি, ওই যে পেইন কিলার খায়, শুরুতে দেখা যায় কি কিটোরোলাক দিয়ে বসে পেশেন্টে ফার্মেসিওয়ালা, রোলাক নামে বড়ি, আমি এটা একদম বেসিক নামই বললাম, রোলাকটা সবচেয়ে বেশি ইউজ করে, আরো অনেক নাম আছে, জিরো পেইন আছে, আরো অনেক নাম আছে, এগুলা দিয়ে বসে। কি হয়, পেশেন্ট দেখা যায়, আমি কিন্তু প্রায় 4-5 বছর হয়ে গেল ইমার্জেন্সি পেশেন্ট ডিল করি, বিভিন্ন হসপিটালেই করছি। পেশেন্ট দেখা যায় কি সারা বডি ফুলায় নিয়ে আসছে, মানে তার একেআই ডেভেলপ করছে, কিডনি সাডেনলি শাটডাউন হয়ে গেছে এই পেন কিলার খাওয়ার জন্য। কারণ তার কিডনি হয়তো আগের থেকে এতটা ভালো ছিল না, সে তো টেস্ট করেই নাই, তার যে একটা বেসিক টেস্ট রেনাল ফাংশনটা টেস্ট সেটাও সে করে নাই, সে ইউরিক অ্যাসিড লেভেলটাও চেক করে নাই যে এটা আসলে গাউট নাকি গাউট না, সে আর এ ফ্যাক্টরও টেস্ট করে নাই, সে কিছুই টেস্ট করে নাই, সে টেস্ট করতে হবো, খরচ হবো, এই চিন্তা করে গেছে ফার্মেসিওয়ালার কাছে, ফার্মেসিওয়ালা ধরাই দিচ্ছে, কারণ ফার্মেসিওয়ালার কথা হলো যে আমার ওষুধটা বেচতে হবে, আসছে আমি ওষুধটা বেচবো, কাজ হয়ে গেল, কাজ যদি না হয় তখন সে ডাক্তারের কাছে যাবে, যায় সে ডাক্তারের দেখাবে। কিন্তু সে যদি শুরুতেই ডাক্তারের কাছে আসতো, তাহলে তার ট্রিটমেন্ট হতো গাউটের, এখন সে আসছে ডাক্তারের কাছে, এখন তার ট্রিটমেন্ট হচ্ছে একেআই এর, মানে অ্যাকিউট কিডনি ইনজুরি ট্রিটমেন্ট হচ্ছে। কি ছিল, কি বানাইলাম। আর প্রশ্ন হচ্ছে এটা কি রিকারেন্ট হয়? হ্যাঁ, হইতে পারে। এটা রিকারেন্ট হলে কি প্যানিক করার মতো বিষয়? প্যানিক করার মতো বিষয় না, আবার প্যানিক করার মতো বিষয়। এই হচ্ছে যে আপনি তাহলে আপনার ইউরিক অ্যাসিডের লেভেলটা আপনি কমাচ্ছেন না, তাহলে আপনার ওই দিকে প্যানিক করে আপনি ইউরিক অ্যাসিড লেভেলটা কমাইতে হবে। দেখা যাবে আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করছেন, তাও হচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে একটা লং স্ট্যান্ডিং ওয়েতে আমরা ওই আইদার ইউরিক অ্যাসিড লেভেল কমানোর একটা মেডিসিন কন্টিনিউ করব, অথবা বডি থেকে ইউরিক অ্যাসিড বের করে দিতে পারে এরকম একটা মেডিসিন কন্টিনিউ করব। যতদিন প্রয়োজন হয়, যেভাবে প্রয়োজন হয়, এটা আমরা কন্টিনিউ করবো, এটা আমরা ডিসিশন নিব যে কি করব না করব। ঠিক আছে? তো এই জন্যই বললাম যে এটা বলার শেষ কারণ হচ্ছে এই, যে আমি রিসেন্টলি 2-3টা পেশেন্ট পাইছি যাদের একেআই ডেভেলপ করে আসছে এবং তাদের সাসপেক্টেড গাউট, কারণ ততদিন আবার গাউটের ফিচার চলে গেছে, স্টেরয়েড দিছিল, গাউটের ফিচারগুলো চলে গেছে, কিন্তু হিস্ট্রিটা আমি পাচ্ছি গাউটের। আর এমনি যদি গাউটের পেশেন্ট আসলে তখন তাদের ট্রিটমেন্ট করা খুব সোজা। তো আপনি দয়া কইরা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এই ভুলটা কইরেন না যে না ডাক্তারের সাথে যোগাযোগ করব না, আমি নিজেই কেরামতি করে ওষুধ খাবো, এটা করেন না, এটাগুলো ক্ষতি হবে, আপনারই ক্ষতি হবে।